স্বাগত রাত ৯টায় বাংলাদেশে বিরতিহীন ১ ঘন্টা সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। দেশে করোনায় আরো 239 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 20,255, নতুন শনাক্ত 15,271 রোগী, হার 29.21। রাজধানীতে টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি মানায় অনীহা। করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর নির্ধারণ। চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় 181 এবং অন্যান্য জেলায় 13 জন রোগী হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। বান্দরবানে বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড় ধস, সরিয়ে নেওয়া হয়েছে কিছু পরিবারকে। এবং ভিকারুননিসা স্কুলের উন্নয়ন কাজে কয়েক কোটি টাকার অনিয়ম, ভর্তি বাণিজ্য নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় গত 24 ঘন্টায় আরও 239 জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 20,255 জনে। আর 52,282 নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত 15,271, আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 29.21%। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। ঈদের পর লকডাউনের 7ম দিন পার হলেও করোনায় মৃত্যু সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 239 জনের। এর মধ্যে পুরুষ 123 এবং নারী 116 জন। 643 ল্যাবে 52,282 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15,271 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.21%। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,26,253 জনে। চিকিৎসকরা বলছেন, করোনার ডেল্টা ধরন এতটাই মারাত্মক যে সব বয়সীরা এতে আক্রান্ত হচ্ছেন। যে পরিস্থিতি ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে আমি দিতে চাই, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু সরাসরি এই কোভিড চিকিৎসার সঙ্গে আমরা জড়িত, এখনকার যে পেশেন্টগুলো আসছে, এই পেশেন্টগুলো ডেল্টা ভেরিয়েন্ট যেটি আসছে সেটি কিন্তু কোনো বয়সকেই কিন্তু সেভ করছে না। এবং আমরা চিকিৎসা দিতে কি হিমশিম খেয়ে যাচ্ছি, খুব স্বাভাবিক গতিতে না, এবং খুব দ্রুত পেশেন্টগুলো খারাপ হচ্ছে। ইভেন আইসিইউতে প্রপার চিকিৎসা পাওয়ার পর্যন্ত অনেক পেশেন্টকে কিন্তু আমরা সেভ করতে পারছি না। এদিকে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 14,336 জন। এ নিয়ে মোট সুস্থ 10,50,220 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র আইসিইউ সংকট শুরু হয়েছে রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে। 16 সরকারি হাসপাতালের 12টিতে ফাঁকা নেই কোনো আইসিইউ শয্যা। আইসিইউ পেতে তীব্র ভোগান্তির পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে দালালদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাবার মরদেহ নিতে অন্তহীন অপেক্ষা সন্তানদের। 3 দিন প্রবল শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলের সাধারণ শয্যায় ভর্তি থাকা হাফেজ ভুঁইয়ার কপালে শেষ পর্যন্ত আইসিইউ জোটেনি। অক্সিজেনের অভাবে ভুগতে থাকা হাফেজ বুধবার সকালেই মারা যান। আজকে আইসিইউর কারণে আমার বাবা মারা গেছে। আইসিইউতে আমি 6 বার গেছি, ম্যাডামে আমারে ফাড়ায়, আমি আইসিইউতে যাই, আবার এখানে যাই, ওখানে খালি নাই। সাধারণ এইচডিইউ কিংবা আইসিইউ কোনো শয্যায় ফাঁকা নেই ঢাকা মেডিকেলে। তার উপর দালালদের দৌরত্বে নাভিশ্বাস উঠেছে রোগীর স্বজনদের। ওয়ার্ড বয় আয়া এরা তো সরকারি বেতনে পায়, টাকা না দিলে একটা কাজ করে না, টাকা না দিলে একটা চাদর দেয় না, টাকা না দিলে একটা মিশিং অক্সিজেন মিশিং দেয় না। ভাইয়া আপনি দালাল ছাড়া এখানে সিট পাবেন না। উপরে দালাল আছে, তো ওনারা বলল যে টেস্টগুলি করতে একজনে বলে যে 1500 টাকা লাগবে, একজন বলে যে 500 টাকা লাগবে, একজন বলে 1000 টাকা লাগবে। নির্ধারিত কাউন্টার ছাড়া অর্থ লেনদেন না করতে রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। টাকা পয়সা লেনদেনের আগে আমাদেরকে জানান, লেনদেনের পরে জানালে কিন্তু সেও তাকে চেনে না, আমাদেরকে বলতেও পারে না, আমরা ধরতেও পারি না, কারণ টাকাটা নিয়ে এসে চলে যায়। তা কিন্তু আমাদের যদি টাকা যখন চাচ্ছে, তখন যদি আমাদেরকে বলে যে অমুকে টাকাটা চাচ্ছে, আমরা কি করব, দিব কি দিব না, তাহলে কিন্তু আমরা তাদের সহযোগিতা পাই এবং আমরা ওই চক্রকে আমরা ধরতে পারি।
করোনা আক্রান্ত হওয়ার পরপরই সবাইকে চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় আনতে না পারলে হাসপাতালে রোগীর চাপ কমবে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা প্রতিদিন 14-15 হাজার রোগী শনাক্ত হচ্ছেন বা এর বাইরেও অনেকের লক্ষণ আছে, যারা তো টেস্ট করবার অবকাশ পাননি, তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থাপনায় আনা। সবাইকে হাসপাতালে আসতে হচ্ছে না, অবনতিশীল হওয়ার আগ পর্যন্ত। শনাক্ত হওয়ার 2 সপ্তাহের মাথায় হয়তো তাদের পরিস্থিতির অবনতি হতে পারে। স্বাস্থ্য বিভাগের বুধবারের তথ্য মতে রাজধানীর 16 কোভিড হাসপাতালে 375টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা আছে মাত্র 9টি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর প্রায় প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দাঁড়িয়ে টিকা নিয়েছেন সাধারণ মানুষ। এদিকে নিবন্ধন করার পরও টিকা দেওয়ার জন্য মেসেজ পেতে দেরি হওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। এই বিলম্বের কারণে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। এদিকে করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় প্রবেশমুখ বাবুবাজার ব্রিজের চিত্র এটি। একদিকে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অন্যদিকে ঢাকায় প্রবেশের এমন ঢল। শুধু বাবুবাজার ব্রিজ নয়, ঢাকার প্রতিটি প্রবেশমুখের চিত্রই এমন। কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষের অধিকাংশই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। মহাখালী যাবো, একটা টেস্ট আছে, তারপর ডাক্তার দেখাবো। আসছি নবীনগর থেকে, সাভার নবীনগর থেকে। ব্রিজের ওই পারে নামাই দিছে, আবার ব্রিজের ওই পার থেকে এই পারে আসলাম রিক্সা দিয়ে। এখন আবার ভাঙ্গা ভাঙ্গা যাই, আল্লাহ যাইভাবে নেয়। আমার ব্যাংক খোলা, আমি এই যে কিছু পার্টি টাকা পাঠাইবে, কিছু পেমেন্ট দিতে হবে, এই জন্যই বের হয়েছি আর কি। যারা যৌক্তিক কারণ দেখাতে পারেননি তাদের করা হয় জরিমানা। আমার ছেলে এখন গেছিল খালার বাড়িতে সাভার, ওকে আনতে গেছিলাম, তো আনার এখানে আসার পরে এখানে জরিমানা করলো আর বের হয়েছি বাজারে যাবো, এমন সময় আমাকে আটকাইছে, বললো থামেন, এই জন্য আর কিছু বলে নাই। এখন বলতেছে 200 টাকা ফাইন দিয়ে যান। মানুষের অযথা চলাচল বন্ধে ঢাকার বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অযথা ঘোরাফেরা করছেন, তারা যেন অযথা ঘোরাফেরা না করেন। যদি কেউ আমাদেরকে তাদের যৌক্তিক কারণ দেখাতে পারেন, কাগজপত্র দেখাতে পারেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। কিন্তু কেউ যদি অযৌক্তিকভাবে ঘোরাফেরা করেন, তাকে আমরা জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসছি। এদিকে মানুষের চলাচলের সাথে সড়কে গাড়ি বেড়ে যাওয়ায় ট্রাফিক সিগন্যালে যানবাহনের সারি দেখা যায়। লকডাউনে বের হওয়া অধিকাংশ গাড়ি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। যারা অনুমতিপ্রাপ্ত তাদেরকে আমরা ঢাকা শহরে এন্ট্রি করার সুযোগ দিচ্ছি, আর যারা আসলে অনুমতিপ্রাপ্ত না তাদের ক্ষেত্রে আমরা প্রসিকিউশন দিচ্ছি, কিছু ক্ষেত্রে গাড়ি ঘোরায় দিচ্ছি। ঢাকার চেকপোস্টগুলোতে সকালের দিকে কড়াকড়ি দেখা যায়, তবে বেলা বাড়ার পর পুলিশের তৎপরতা কমে আসে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় নতুন করে হাসপাতালে ভর্তি 181 জন। রোগী বাড়ছে রাজধানীর বাইরে। এবছর মোট আক্রান্তের 84% চলতি মাসে। এদিকে চলমান অভিযানে লার্ভা পাওয়ায় 2 সিটিতে 5,60,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলোতেও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে, হাসপাতালে বাড়ছে রোগী। এ অবস্থায় জনসচেতনতা কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সঙ্গে চলছে চিরুনি অভিযান। তৃতীয় দিনে লার্ভা পাওয়ায় মামলা হয়েছে 36টি, জরিমানা প্রায় 4.5 লাখ টাকা। উত্তর ঢাকার মেয়র বলছেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্ভব। আর এক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। এই করোনার সময় নিজে ঘরে বসে যদি আমরা আমাদের ঘরটাকে 10টায় 10 মিনিট, 10টায় 10 মিনিট, শনিবার 10টায় 10 মিনিট নিজের ঘরের যদি এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ফেলে দিই, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি। এডিস নির্মূলে অভিযান চলছে দক্ষিণ ঢাকায়ও। প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনে মিলছে লার্ভা। 15 মামলায় জরিমানা করা হয়েছে 1,18,000 টাকা। ছাদ বাগানের মধ্যে কেউ পানি জমিয়ে রেখেছেন কিনা, নির্মাণাধীন ভবনগুলোও চেক করছি। যাদের বিরুদ্ধে এরকম পাওয়া যাচ্ছে যে অবহেলার কারণে আপনার লার্ভা তৈরি হচ্ছে, আমরা তাদেরকে জরিমানা করছি এবং এক্সট্রিম কেসে আমরা তাদের হয়তো জেল হাজতে প্রেরণ করছি। দেশে নানা হাসপাতালে চিকিৎসাধীন 642 ডেঙ্গু রোগী। এর মধ্যে 618 জনই রাজধানীর বাসিন্দা। এবছর সবচেয়ে বেশি 1920 ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই, যা মোট আক্রান্তের
83.77 আর মৃত্যু হয়েছে 4 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসকরা জানান এদের মধ্যে আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1 থেকে 5 বছর বয়সী ডেঙ্গু রোগীরা। পরিচালক জানান গত 2 মাসে ভর্তি হয়েছে 80 জন রোগী, মারা যায় 3 জন। রাজধানীর শনির আখড়ায় থাকে 5 বছর বয়সী ওমর। ঈদের আগে তীব্র জ্বর, বমি ও পায়খানার সাথে রক্ত গেলে ডাক্তারের কাছে নেওয়া হয়। পরে ডেঙ্গু আক্রান্ত ওমরকে ভর্তি করা হয় শিশু হাসপাতালে। এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 21 শিশু ভর্তি আছে। চিকিৎসকরা জানান এদের মধ্যে আইসিইউতে আছে 5 জন। নিয়ে আসার পরে হেরার পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করছে। পরের দিন বলছে, রাতকে বলছে বাচ্চার ডেঙ্গু হয়েছে। এই হাসপাতালে গত 7 দিনেই 28 শিশু চিকিৎসা নিয়েছে। এছাড়া প্রতিদিনই বহির্বিভাগ থেকে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিচ্ছে 15 থেকে 20 শিশু। তা মারাত্মক হইতে পারে, যেহেতু একটা ব্লিডিং প্লেটলেট, আপনি জানেন যে প্লেটলেট কাউন্ট কমে যায়, হেমাটোক্রিট বেড়ে যায়, র্যাপিডলি বাচ্চারা আপনার শকে চলে যায়। ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা, এটা খুব ভালোভাবে সেই ম্যানেজমেন্টটা দেওয়া লাগে, নাহলে বাচ্চাগুলো আর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এছাড়া সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 3 জন, ল্যাব এইডে 2 জন, সোহরাওয়ার্দীতে ভর্তি আছে আরও 2 শিশু। শিশু বিশেষজ্ঞরা বলছেন শিশুর ডেঙ্গু জ্বর কমে গেলেও জটিলতা তৈরি হতে পারে, কারণ শরীরে ফ্লুইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের অধীনে থাকা উচিত। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা পুরো ব্লাড পিকচারটা বুঝতে পারি, ঠিক আছে। ইফেক্টিভ ব্লাড ভলিউম যদি মানে কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সজাগ হতে হবে। সেই ক্ষেত্রেই প্লেটলেট নরমাল থাকার পরও এই জটিলতাগুলি মানে অর্গান ওয়াইজ দেখা দেয়। জানা গেছে ডেঙ্গু রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ার। ঢাকার বাইরে ফরিদপুরের ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর জোয়ারের পানিতে কক্সবাজারের 9টি উপজেলায় 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো পরিবার, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের। টানা বৃষ্টিতে বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অসংখ্য গ্রাম। পানিবন্দী লামা উপজেলার কয়েক হাজার মানুষ। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে লামা ও থানচি উপজেলার সাথে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। এদিকে পাহাড় ধসের শঙ্কায় স্থানীয়দের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এলাকার প্রায় 300 পরিবারের মতন আজকে পানিবন্দী, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, নাই থাকারও কোনো ব্যবস্থা নাই। আমরা বারান্দায় পড়ে আছি, 3 ছেলে নিয়ে সবাই কষ্ট করতেছি। ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর মাধ্যমে আমরা নামের তালিকা করতেছি। আমরা দুপুরের মধ্যেই ওদেরকে আমরা ঘরে ঘরে গিয়া বা আশ্রয়কেন্দ্রে গিয়ে আমরা পৌঁছে দেব। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে কক্সবাজারের 9 উপজেলার 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতঘর, ফসলি জমি আর চিংড়ির ঘের। পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। আর পাহাড়ি ধসের ঝুঁকিতে আছে অন্তত 5 লাখ মানুষ। যাইতে আছে কোমর পর্যন্ত পানি আছে, আমরা খুবই কষ্টে আছি, কোনো সাহায্য সুবিধা আমরা পাইতে আছি না। আমাদের ঘরে একদম ডুবে গেছে, তো ওখানে যদি কোনো বেড়ি বা থাকতো তাহলে মানে পানি ঢুকতো না। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পানি নেমে যাওয়ার সাথে সাথে বেড়িবাঁধ এবং রাস্তা নির্মাণের কাজ আমরা শেষ করব। সকলকে আমরা অভয় দিচ্ছি, যেখানে পানিবন্দী আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকে থেকে সকলের কাছে রান্না করা খাবার আমরা পৌঁছিয়ে দিচ্ছি। এদিকে উপকূলীয় এলাকা বাগেরহাটে টানা বর্ষণে পৌর এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের খুলশীতে একটি পাহাড়ের একাংশ ধসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ের আশেপাশে প্রাণহানি ঠেকাতে 5টি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল 4:45টার দিকে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ধসে পড়া মাটির কারণে খুলশীর বায়তুল আমান হাউজিং এলাকায় একটি প্রবেশ পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। ঘটনার পর পাশে থাকা একটি একতলা ভবনের 5টি পরিবারও সাময়িক আটকা পড়ে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে নেয়ার পাশাপাশি সড়কে জমে থাকা মাটি সরিয়ে নেয়। বাড়তি সতর্কতা হিসেবে পাহাড়ে বসবাসরত মাদ্রাসার শিক্ষার্থীদেরও সরে যাবার নির্দেশনা দেয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ক্ষতি তেমন হয় নাই, তবে 5টা ফ্যামিলি এর মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে, এদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এরা বের করে এরা রাত্রে থাকবে না, এরা থাকলে ঝুঁকির মধ্যে থাকবে। আর উপরে একটা মাদ্রাসা আছে, যদি যে থাকে সব লোক চলে যায়। মৌসুমী বায়ু প্রবল সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বঙ্গোপসাগরে লঘুচাপটি আরও সক্রিয় হয়ে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হচ্ছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মোংলায় 245 মিলিমিটার। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে, সেই সাথে অতি ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেই কারণে এ সময় নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে বিরূপ আবহাওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে, সেখানে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সমুদ্র বন্দর সমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি এবং এই স্থল নিম্নচাপের আশঙ্কার জন্য যে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, সেই জন্য আমরা রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি। অর্থাৎ আজকে সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টার এই বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এলপি গ্যাসের দাম সমন্বয় করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম মূল্য সংযোজন কর সহ 102 টাকা বাড়ানো হয়েছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এলপি গ্যাসের মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। প্রতি মাসে এলপি গ্যাসের এই 2 উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এর সঙ্গে সমন্বয় করে দেশেও এলপি গ্যাসের দাম প্রতি মাসে নির্ধারণ করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দর অনুযায়ী বেসরকারি খাতের 12 কেজির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য সংযোজন কর সহ 891 টাকা থেকে বাড়িয়ে 993 টাকা করা হয়েছে। মূসক সহ মূল্য প্রতি কেজি 82 টাকা 72 পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 993 টাকায়। তবে বেসরকারি পর্যায়ে দাম বাড়িয়ে সমন্বয় করা হলেও উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপি গ্যাসের দাম পরিবর্তন করা হয়নি। গ্যাসের দাম কিন্তু এলএনজির দাম কিন্তু $18 পর্যন্ত উঠছিল গত 8 বছরে। নিজস্ব জ্বালানি কিভাবে আমরা অনুসন্ধান এবং উৎপাদন করতে পারি সেটা নিয়ে বোধহয় সবার একটু চিন্তা করা দরকার। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের নতুন দাম প্রতি লিটার 48 টাকা 71 পয়সা, এর আগে যা ছিল 44 টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজে কয়েক কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রস্তুত তদন্ত প্রতিবেদনও, সেই সঙ্গে ভর্তি বাণিজ্য নিয়ে অনিয়মের তদন্ত শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে উঠেছে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ। এর প্রেক্ষিতে আর্থিক অনিয়ম তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এরই মধ্যে তৈরি হয়ে গেছে তাদের প্রতিবেদনও। সেই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নিয়ম না মেনে দরপত্র ছাড়াই উন্নয়ন কাজ করেছে কর্তৃপক্ষ। কলেজের আসবাবপত্র না পেয়েই শোধ করা হয়েছে 12,58,000 টাকা। ক্লাসরুমের বেঞ্চ কেনায় 11,16,000 টাকার অনিয়ম। স্কুল ও কলেজের বসুন্ধরা শাখায় নির্মাণ কাজের নিয়ম না মেনে খরচ 1,59,00,000 টাকা। ভাউচার নেই খেলাধুলার জন্য খরচ করা প্রায় 2.5 লাখ টাকার। গত 3 বছরে আয়ের 1,39,00,000 টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। যত
ক্রয় আছে, উন্নয়ন আছে, এখানে কোনো সরকারি বিধিবিধান মানা হয় নাই। ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয় তাদের প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নিবে, এটাই আমরা আশা। সেই উন্নয়ন প্রকল্পের 12 সদস্যের কমিটির আহ্বায়ক পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সিদ্দিকী নাসির উদ্দিন। তার দাবি সব কাজ স্বচ্ছতার সঙ্গেই হয়েছে। আমি শুধু যেটুকু টাকা আমার হাত দিয়ে আসছে সেটুকুর হিসাব একেবারে পাইকে হিসাব দেওয়া আছে। তবে অধ্যক্ষ বলছেন এসব অনিয়ম নিয়ে তদন্ত করতে বলেছেন তিনি নিজেই। তারা কোনো টেন্ডার করে নাই, পিপিআর ফলো করে নাই, সরকারি যে পিপিআর কাজের ক্ষেত্রে, এবং তারাই কন্ট্রাক্টর, তারাই মেম্বার, তারাই গভর্নিং বডির সদস্য, তারাই সবকিছু। যারা অনিয়মে জড়িত তাদের শাস্তি দাবি করছেন অভিভাবকরা। আমাদের টাকা এবং এই যে টেন্ডারবিহীন কাজ, আমরা মনে করি এখানে কোটি কোটি টাকার কারচুপি হয়েছে। যারা আমাদের টাকা নিয়ে ছিনিবিনি করছে তাদের কঠোর বিচার চাই। এদিকে ভিকারুননিসায় ভর্তি বাণিজ্যের অভিযোগ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত চলছে। এর আগেও এখানকার নানা অনিয়মের প্রমাণ মিলেছে, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা কাটাতে হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে হত্যা করে গা ঢাকা দিত দুর্গম এলাকায়। একটি হত্যা চেষ্টা মামলার তদন্তে এমন এক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। ডিবি বলছে ভাসানটেক ক্যান্টনমেন্ট এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসী যুবরাজ। চাঁদা সংগ্রহে তার আছে 10 জন ভাড়াটে খুনি। এখন তাকে ধরতে চলছে অভিযান। মাটি কাটার ঠিকাদার আরব আলী 15 মার্চ একটি 80 ফুট সোয়ারেজ ড্রেনের কাজ পাওয়ার পর থেকেই চাঁদা দাবি করছিল সন্ত্রাসীরা। দিতে না চাওয়ায় 30 মার্চ তার উপর হামলা হয়। বুকের দিকে যখন তাক করেছে আমি ওর গলিটা পিস্তলটা থাবা দিছি, থাবা দিল ওই পিস্তলটা, তখন আমার এখানে লাগছে ওই গলিটা। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। সেদিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় অস্ত্রসহ 8 থেকে 10 জনের মহড়া। পরে তাদের একজনের অবস্থান চিহ্নিত হয় চাঁদপুরের দুর্গম চরে। ছদ্মবেশে হাইমচরে আসামি ধরতে যায় ডিবি। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয় শাহজাহান সাবুকে। তার তথ্যে কালশি থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। উদ্ধার করা হয় 2টি অস্ত্র ও 3000 ইয়াবা। গুলির ঘটনা ঘটিয়ে কিন্তু একটু দুর্গম এলাকায় চলে যায়। গ্রেপ্তারের বিষয়টি একটু কঠিনই ছিল, কারণ চরের মধ্যে, এবং তারা ছদ্মবেশে যে তাদেরকে গ্রেপ্তার করেছে একটা চরে যেহেতু গিয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দারা জানান যুবরাজের নেতৃত্বে ভাসানটেক ক্যান্টনমেন্ট এলাকায় গড়ে উঠেছে ভাড়াটে খুনি চক্র। সেখানে ঠিকাদার কাজ বা ভবন নির্মাণ করতে গেলেই দাবি করা হয় চাঁদা, দখল করিয়ে দেয় জমি। দাবি না মানলে গুলি চালানোর অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। ঢাকা শহরে কোথাও যদি এইভাবে অবৈধ জায়গা দখল বা চাঁদাবাজি করতে গিয়ে শুটিং, এই ঘটনাগুলি ঘটে, আমরা তাদের বিরুদ্ধে তীক্ষ্ণ নজর রেখেছি। কোথাও হলেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তো আমাদের অনুরোধ হলো, কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে। আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। এ পর্যন্ত গ্রেপ্তার 3 জনের নামে মামলা আছে 30টি। চক্রটির প্রধান যুবরাজ সহ অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা অভিযান চলছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র্যাবের অভিযান চলছে। অভিযানের বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুমন, কি কারণে এই অভিযান র্যাব চালাচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? তার বাসায় কি অভিযান শুরু হয়েছে? আপনি যেটি বলছিলেন যে আসলে সম্প্রতি অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর, আসলে তার এই যে গুলশানের বাসার সামনে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখছেন যে সামনে বাসার এই যে গুলশানের 36 নম্বর রোডের আসলে বাসাটির 5 তলায় যে বাসাটি আমরা দেখাচ্ছি, এই বাসার আসলে 5 তলায় কিন্তু তিনি বসবাস করেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ 8:30টার দিকে র্যাবের একটি দল, 10 থেকে 11 জনের একটি দল এই বাসাটিতে ঢুকেছে এবং হেলেনা জাহাঙ্গীরের বাসায় তারা আসলে তল্লাশি করছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনি যেটি প্রশ্ন করলেন যে কি কারণে আসলে তারা আজকে এই বাসাটি রেড দিয়েছে, সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি, কারণ র্যাবের
যারা সদস্যরা এখানে ঢুকেছেন তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হননি। তো তারা বলেছে যে তাদের দুই একজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সাধারণ তল্লাশির অংশ হিসেবে তারা করছে, তবে সব শেষে আসলে অভিযান করলে আমরা বুঝতে পারবো, কিন্তু অভিযান শেষে তারা যখন আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে ব্রিফ করবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আজকে অভিযানটি কেন হয়েছিল, তাকে আসলে গ্রেপ্তার করা হবে কিনা। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বলতে আপনি কিন্তু সংবাদেই বলছিলেন যে কিছুদিন আগে অর্থাৎ সম্প্রতি কিন্তু ফেসবুকে তিনি একটি পোস্টের মাধ্যমে যেটি ভাইরাল হয়েছিল, তিনি আওয়ামী লীগের একটি উপদল যেটি আওয়ামী লীগ চাকরিজীবী লীগ নামে একটি দল গঠন করে সেই দলের সদস্য আহ্বান করেছিলেন, এবং সেটি হওয়ার পর থেকে কিন্তু তার নামে ফেসবুকে নানাভাবে কিন্তু ট্রল হচ্ছিল, তাকে ঘিরে ফেসবুকে তিনি ভাইরাল হয়ে যাচ্ছিলেন। এছাড়া কিন্তু তার একটি প্রধান পরিচয় আমরা জানি, তিনি নানা পরিচয়ে কিন্তু পরিচিত। তাকে ব্যবসায়ী হিসাবে যেমন এই সমাজ চেনে, তাকে রাজনীতিবিদ হিসাবে এই সমাজ চেনে। তার কিন্তু প্রধান যেটি পরিচয়, তাই তিনি একটি আইপি চ্যানেল কিন্তু চালান, আমরা জানি সেটা জয়যাত্রা নামে একটি টেলিভিশন চালান। তো সেই জায়গা থেকেই কিন্তু তখন থেকেই তার নামে নানা রকম সমালোচনা আমরা শুনে আসছিলাম। তিনি কিন্তু এই নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে যারা উপজেলা জেলা পর্যায়ে যাদের নিয়োগ দিতেন তাদের সাথে তিনি ব্যবসা করছেন, এরকম কথা কিন্তু আমরা মাঝে মধ্যে ফেসবুকে তার নামে শুনতাম। তো তখন আসলে তার বিরুদ্ধে এরকম কোনো দৃশ্যমান কোনো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বলেন কিংবা কোনো রকম তাদের তৎপরতা বলেন আমরা দেখিনি। কিন্তু এই রিসেন্ট যেটি হয়েছে যে তিনি যখন ফেসবুকে এসে কিংবা তার পক্ষ থেকে তাকে চেয়ারম্যান ঘোষণা করে যখন ফেসবুকে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চাকরিজীবী লীগ নামে একটি দল গঠন করে সদস্য আহ্বান করা হয়েছে জেলা উপজেলা পর্যায় থেকে, তারপর থেকে কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে যারা দায়িত্বশীল আছে, আওয়ামী লীগের দায়িত্বশীলরাও কিন্তু তার পর থেকে মহিলা বিষয়ক উপকমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে। তার কুমিল্লায় তার যেটা বাড়ি সেখানেও তিনি দলের একটি পদে আছেন, সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে আমরা যতটুকু শুনেছি। তো সবকিছু মিলিয়ে আসলে তার যে সম্পদ আছে, তিনি কিভাবে সম্পদ আহরণ করেছেন, সবকিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তার বিরুদ্ধে তার নামে কিন্তু আসলে কাজ চলমান রেখেছে। তো হয়তো তারই অংশ হিসাবে আজ তার বাসায় তারা অভিযান চালাচ্ছে। আসলে অভিযান শেষে যখন তারা আমাদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে তখন কিন্তু আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো, কিংবা আমরা নিজেরাও জানতে পারবো যে কেন আজকে এই অভিযানটি আসলে হয়েছিল। তো এই ছিল আসলে আমার কাছে হেলিনা জাহাঙ্গীরের বাসায় অভিযান নিয়ে। আপনি সেখানে থাকুন এবং সবশেষ র‍্যাব কি বলে এবং বাসায় অভিযানে কিছু পাওয়া গেল কিনা আমরা সবশেষ পর্যন্ত সেটিও আপনার কাছ থেকে জানতে চাইবো হয়তো পরবর্তী বুলেটিন। আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় নারাজি প্রতিবেদন দিতে সময় আবেদন করা হবে বলে জানিয়েছেন মুনিয়ার বোন নুসরাত জাহানের আইনজীবী সারোয়ার হোসেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনা না হওয়ায় তাদের আবেদন জমা দিতে পারেননি। একই সাথে রাষ্ট্রপক্ষকে সহায়তা করতে আইনজীবী নিয়োগ করার আবেদন করা হবে, মামলা করেননি। তিনি যখন এজাহার দায়ের করেছেন তখন তাতে হত্যা এবং ধর্ষণের ধারা দিয়েছিলেন। এরপর তিনি অনেকবার তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার পুলিশদের সাথে যোগাযোগ করলেও তারা কেউ ফোন ধরেননি। তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন বলেই নারাজি প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পুলিশ বলেছিল যে আপা চার্জশিটের মধ্যে হত্যা চল 302 চলে আসবে এবং চলে আসবে কি বলে 9-1 চলে আসবে। তো সেই জন্য আমি পুলিশ রিপোর্টের অপেক্ষা করি। এখন তো দেখলাম পুলিশ মিথ্যা রিপোর্ট দিয়েছে, তো এখন আমি কেন আর চুপ থাকবো? না, আমরা অসন্তুষ্ট পুলিশ রিপোর্টের উপরে, আমরা ন্যায় বিচার চাচ্ছি। আমরা মনে করি এটা একটি হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলা। পুলিশ বলেছিল যে তদন্তে এগুলো আসবে, এগুলো আসে নাই। আমরা 2টি আবেদন দিব। একটি হলো নারাজি পিটিশন দাখিল করার জন্য সময়ের আবেদন দিব, আরেকটি হলো রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য একটা টিম অফ লয়ার্স একে সুযোগ দেওয়ার জন্য সেই আবেদনটা জানাবো। রাত 9টার বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া, অজি বধে কৌশলী ক্রিকেটের পরিকল্পনা টাইগারদের। লড়াই করে অলিম্পিক মিশন শেষ দিয়া সিদ্দিকীর, কাল বিকেলে পুলে নামবেন আরিফুল জুনাইনা। পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার্টার্ড বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে পা রাখে অজিরা। বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন শেষে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় অতিথিরা। সেখানে 3 দিনের কোয়ারেন্টাইন করবে ক্রিকেটাররা। 3 বছর 10 মাস পর আবারও ঢাকায় মাইটি অস্ট্রেলিয়া। বিকেল 4:10 ঢাকায় অবতরণ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বহনকারী বিশেষ বিমান।
বার্বাডোস থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সেরেছে অস্ট্রেলিয়া দল। ঝুঁকি এড়াতে বিমানবন্দরে প্রথাগত ইমিগ্রেশনে আপত্তি ছিল অতিথিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সফরকারীদের চাওয়া পূরণ করেছে। সবার পাসপোর্ট জীবাণুমুক্ত করে 3 দিন পর ফেরত দেওয়া হবে ক্রিকেটারদের কাছে। বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দলের ঠিকানা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কঠোর বায়োবাবল প্রোটোকলের অংশ হিসেবে বিমানবন্দরের টারমাক থেকেই বাসে করে টিম হোটেলে নেওয়া হয় অস্ট্রেলিয়া দলকে। এখানেই 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে অজিদের। 1 আগস্ট থেকে শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া দল। তার আগে হবে 2 বার করোনা টেস্ট। 3 দিন রুমবন্দি থেকে অলস থাকতে হবে না অতিথিদের। বিসিবি থেকে প্রত্যেকের রুমে দেয়া হয়েছে জিম ইনস্ট্রুমেন্ট। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়ার্নার স্মিথ সহ তারকা ক্রিকেটাররা। শেষ মুহূর্তে ছিটকে গেছেন সীমিত ওভারের অধিনায়ক ফিঞ্চ। বাংলাদেশ সফরে এখনও অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েড কিংবা অ্যালেক্স ক্যারি অজিদের নেতৃত্ব দিবেন। কোরিয়া ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে দুদল। প্রত্যেকবারই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফল মিশন শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি বায়ো বাবলে ঢুকেছেন ক্রিকেটার কোচিং স্টাফরা। অজিদের বধে কৌশলী হওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের। মিরপুরে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 3 আগস্ট। 2007 থেকে 16 4 বিশ্বকাপে 4 টি-20 বাংলাদেশ অস্ট্রেলিয়ার। এর বাইরে 20 ওভারে দেখা নেই। এবার 7 দিনে 5 ম্যাচ খেলবে দুদল। মিরপুর হোম অফ ক্রিকেটে টাইগারদের বড় সুযোগ মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সাফল্যের। লম্বা সফর শেষে বিশ্রামের ফুরসত নেই। সুরক্ষা বলের ধকল নিয়ে এবার নামতে হবে অগ্নি পরীক্ষায়। মাহমুদুল্লাহর নেতৃত্বে এবার অজি বধের স্বপ্ন। জিম্বাবুয়েতে হ্যাট্রিক শিরোপায় লক্ষ্য পূরণ হয়েছে। এবার হোম সিরিজে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ। দেশে ফিরলেও বাড়ি নয়, সরাসরি টিম হোটেলের বায়োবাবলে প্রবেশ করতে হয়েছে টাইগারদের। যে এরা কিন্তু খালি এখন নাই যে এই ট্যুর থেকে এসে বাবলে ঢুকছে একটা তা না। এর আগে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপরে ডোমেস্টিক লিগ, তারপর এই জিম্বাবুয়ে সফর এসে আবারও ঢুকছে। সো আমি মনে করি সবারই সেইভাবে জিনিসটা অনুধাবন করা উচিত যে এরা কতটা কষ্ট করছে। ছেলে, মেয়ে, বাপ, বোন, ভাই, মা সবাইকে ফেলে তারা এই দেশের জন্যই খেলে চলেছে। আমরা তাদের যাতে সেভাবেই মূল্যায়ন করি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে মাহমুদুল্লাহ সাকিবদের। এরপর 3 আগস্ট সিরিজ শুরুর আগে মিলবে 2-1 দিন অনুশীলনের সুযোগ। টি-20তে এখনও দুর্বল বাংলাদেশ। জিম্বাবুয়েতে সিরিজ জিতলেও স্বস্তির কারণ নেই। পাওয়ার প্লের মন্থর ব্যাটিং আর উইকেট হারানোর রোগ সারাতে হবে যত দ্রুত সম্ভব। স্লগ ওভার বোলিং আর নরবরে ফিল্ডিংয়েও উন্নতি জরুরি অস্ট্রেলিয়া সিরিজে। ছোট ফরম্যাটের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ চেনা ময়দানে এবার মোক্ষম সুযোগ অজি বধের ইতিহাস লেখার। সফল জিম্বাবুয়ে মিশন হতে পারে টাইগারদের আত্মবিশ্বাসের রসদ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অলিম্পিকের খবর। রোমান্স আনার পর বিদায় নিলেন দিয়া সিদ্দিকী। অল্পের জন্য রিকার্ভ নারী এককের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি এই তীরন্দাজ। শুট অফে বেলারুশের দিওমিন স্কায়ের কাছে হেরেছেন 5-6 সেটে। টোকিওতে রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডে দারুণ শুরু দিয়ার। প্রথম সেট জিতে নেন 23-22 পয়েন্টে। পরের 2 সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয় তার। শেষ রাউন্ড জিতে আবারও ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত সেট শেষ হয় 5-5 সেট পয়েন্টে। শেষ পর্যন্ত শুট অফে হেরে বিদায় নিতে হয় এই তীরন্দাজকে। হারেন 6-5 সেট পয়েন্টে। প্রতিপক্ষ 10 স্কোর করলেও দিয়া করেন 9 স্কোর। আর্চারি শুটিংয়ের পর কাল বাংলাদেশের সুইমিং চ্যালেঞ্জ। 50 মিটার ফ্রি স্টাইলে লড়বেন 2 বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম এবং জুনাইনা আহমেদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তিতে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ শেষে টোকিওতে যোগ দিয়েছেন আরিফুল। আর লন্ডন প্রবাসী জুনাইনা ব্রিটেনে সেরেছেন অনুশীলন। শুক্রবার বিকেলে শুরু হচ্ছে দুজনের অলিম্পিক মিশন। ইতিমধ্যেই 6 বাংলাদেশি অ্যাথলিটের মধ্যে 3 জন বিদায় নিয়েছেন। 1 আগস্ট
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জহির রায়হানের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক মিশন। এই ছিল খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ বিশ্ব বাঘ দিবস। গণনা না হওয়ায় সুন্দরবনে বর্তমানে মোট বাঘের সংখ্যা জানা না গেলেও গত 2.5 বছরে পাওয়া গেছে 4টি মৃত বাঘ। বয়সের ভারে এসব বাঘের মৃত্যু হয়েছে দাবি বন বিভাগের। তবে গবেষকদের অভিযোগ, বাঘ মৃত্যুর কারণ নিয়ে মন গড়া তথ্য দিয়ে আসছে সংস্থাটি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মন্ত্রী এমপিদের সম্পদের হিসেব নেয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিবরণী দাখিলে কারো আপত্তি থাকার কথা নয়, আর আয়কর রিটার্নে গরমিল থাকলে তাও তদন্ত করে দেখতে পারে দুদক। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান কঠোর ও স্পষ্ট। এমপি মন্ত্রী কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। স্বাধীন সংস্থা হিসাবে দুদক যে কোনো অপরাধের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, কারো কারো দুর্নীতির মামলায় সাজাও হয়েছে। এ সময় তিনি আরও বলেন, প্রতি বছর আয়কর রিটার্নের মাধ্যমেও সম্পদের হিসাব দেয়া হয়। সে হিসাব বা ট্যাক্স দেয়ায় গরমিল থাকলে তাও তদন্ত করে দেখতে পারবে দুদক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের উপর সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার বাধা নেই। সম্পদের হিসাব বিবরণী দাখিলে আমাদের কারো আপত্তি থাকার কথা নয়। আমি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত আছি। এছাড়া সবাইকে শতভাগ মাস্ক পরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে টিকা আসছে, এ নিয়ে কোনো সংকট হবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট প্রাণ ছাড়িয়েছে 42 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 19,66,00,000-এর বেশি। এদিকে 24 ঘন্টায় বিশ্বে মারা গেছে 10,000 মানুষ, যা 22 জুনের পর একদিনে সর্বোচ্চ। নতুন শনাক্ত 6,59,000। যুক্তরাষ্ট্রে আবার ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। 84,500 নতুন রোগী নিয়ে বুধবার বিশ্বে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে সবচেয়ে বেশি 1,824 জন মারা গেছেন ইন্দোনেশিয়ায়, সেখানে নতুন শনাক্ত 47,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে 1300-র বেশি। ভারতে বুধবার 641 জন মারা গেছে, নতুন শনাক্ত 43,000। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এদিকে মিয়ানমারে অক্সিজেন সংকট আরও প্রকট হয়েছে। ভারতের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখে বজ্রসহ বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এদিকে মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213 জনে। জম্মু কাশ্মীর ও লাদাখে মারা গেছে 8 জন, নিখোঁজ রয়েছে 17 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। এদিকে হিমাচল প্রদেশের কিশতওয়ার জেলাতেই মৃত্যু হয়েছে 7 জনের। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। বন্যার কারণে ভূমিধসের ফলে হিমাচলের অনেক সেতু, হাইওয়ে এবং গুরুত্বপূর্ণ রাস্তায় ক্ষতি হয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। রাজধানী সিমলা ও মান্ডি জেলায় ভূমিধসের নিচে চাপা পড়েছে বহু যানবাহন। হিমাচল প্রদেশের অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আজ বিশ্ব বাঘ দিবস। 2.5 বছরে সুন্দরবন থেকে 4টি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের দাবি, বয়সের ভারে এই বাঘগুলো মারা গেছে, যা বেরিয়ে এসেছে সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে। কিন্তু সিআইডি বলছে বন্যপ্রাণীর ভিসেরা পরীক্ষা তারা করে না। আর গবেষকদের অভিযোগ, বাঘ মৃত্যুর কারণ নিয়ে এতদিন মন গড়া তথ্য দিয়ে আসছে বন বিভাগ।
এবছর ১৯ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবড়িয়া চর থেকে একটি মৃত বাঘ উদ্ধার হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে পূর্ব ও পশ্চিম সুন্দরবন থেকে ২টি এবং ২০১৯ সালের আগস্টে কটকা থেকে আরেকটি বাঘের মরদেহ উদ্ধার হয়। ৪টি বাঘের মৃত্যুর কারণ জানতে নমুনা আনা হয় রাজধানীর আগারগাঁও বন ভবনের ফরেনসিক ল্যাবে, কিন্তু এই ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাঠানো হয় সিআইডির ল্যাবে। কারণ শনাক্ত করানোর জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা সিআইডির কাছে প্রেরণ করি। সিআইডি ল্যাব থেকে আমাদের ওই বছরই প্রায় ১ মাস পরে তারা জানিয়ে দেয় যে না, আসলে এটা মৃত্যু বিষক্রিয়ায় নয়। এখন পর্যন্ত শুধু বাঘ নয়, কোনো বন্যপ্রাণীরই ভিসেরা রিপোর্ট করা হয়নি বলে জানান সিআইডির ফরেনসিক ল্যাব প্রধান। কি কারণে মারা গিয়েছে, কোনো ধরনের বিষ প্রয়োগ বা অন্য কোনো কারণে মারা গিয়েছে কিনা সে সংক্রান্তে মতামত দিয়ে থাকে। তবে এখানে বন্যপ্রাণী স্পেশালি ওয়াইল্ড লাইফ এদের কোনো ভিসেরার পরীক্ষা নিরীক্ষা আসলে এখানে করা হয় না। সুন্দরবনে বাঘের কোনো ভিসেরা কি এখন পর্যন্ত আপনারা করেছেন? না, এখানে শুধুমাত্র হিউম্যান বডির যে ভিসেরা, এই ভিসেরাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তবে বন্যপ্রাণী গবেষকেরা বলছেন বাঘ ৪টির স্বাভাবিক মৃত্যু হয়নি, কারণ বয়স্ক বাঘের সামনের পাটিতে দাঁত থাকে না। তাদের ধারণা বিষাক্ত পানি খেয়ে বা চোরা শিকারীদের ফাঁদে পড়ে বাঘ মারা পড়তে পারে। ফরেনসিক ল্যাব যেটি প্রতিষ্ঠিত হয়েছে বন বিভাগের অধীনে, এখানে শুনেছি অনেক যন্ত্রপাতি আছে, অনেক ইকুইপমেন্ট আছে, সেখানে সক্ষমতা বাড়ানো উচিত এবং সুনির্দিষ্ট যে কারণগুলো বাঘ মৃত্যুর জন্য দায়ী সেটি আসলে বের হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা যদি এটি লুকানোর চেষ্টা করি, এটি কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু কোনো ফল বয়ে আনবে না। বাংলাদেশের একমাত্র বর্তমানে সার্ভাইভিং টাইগার হ্যাবিটেট হচ্ছে সুন্দরবন। তাহলে এর ফরেনসিক ল্যাবটাও হতে হবে সুন্দরবনের আশেপাশে, এবং সেই জায়গাটাতে যদি আমরা এরকমের কোনো মৃতদেহ পাই বাঘের, সেটাকে নিয়ে সেটার যেন একদম চুলচেরা বিশ্লেষণ করবার ক্ষমতা সেই ল্যাবরেটরি থাকে। গত বছর বাঘ শুমারির কথা থাকলেও এখন পর্যন্ত সুন্দরবনে জরিপের কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।